ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ডিএস স্টুডিও। গল্পের জগতে আপনাদেরকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে এসেছি আপনাদেরকে গল্পের জগতে নিয়ে যাব বলে। আমাদের আজকের নিবেদন হীরেন চট্টোপাধ্যায়ের লেখা একটি ভৌতিক গল্প। আশা করছি গল্পটি আপনাদের সকলেরই ভালো লাগবে। তো আপনাদের কাছে আমার অনুরোধ, আমার বলা গল্পটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প, আতঙ্কের রাত। রাতটা যে আতঙ্কের হতে চলেছে সেটা এই মুহূর্তে আমি টের পেলাম। না, সত্যি কথা বলতে কি, পান্ডুয়া স্টেশনে এসেই আমার মনে হয়েছিল গোয়ার তুমি করাটা ঠিক নয়, এবার আমার ফিরে যাওয়াই উচিত। কিন্তু সেই গড়িয়া থেকে এতটা পথ চলে এসে আবার উল্টো রাস্তা ধরব, এটাও ঠিক মেনে নিতে পারছিলাম না। রাতটা তো আমি কাটাবো সংকল্প করেই এসেছিলাম, সঙ্গে রাতের পোশাক তোয়ালে টোয়ালে নিয়েই এসেছিলাম, বাড়িতেও সেরকম বলা আছে। এখন আবার হঠাৎ রাত 10টা সাড়ে 10টায় বাড়িতে গিয়ে হাজির হলে বৌদি আমায় বলবে না, কি গো ঠাকুরপো, জন্মভিটে দেখার স্বাদ মিটে গেল তোমার? শুনে ছোট বোনটাও মুখ টিপে হাসবে, আমি স্পষ্ট বুঝতে পারছি। দাদা বলবে, কিরে তুই একটা জোয়ান মানুষ, রাত হয়ে গিয়েছে বলে ভয় পিছিয়ে এলি। কথাটা তো সত্যি, এই মনে করেই আমি আরো জোর এনেছিলাম মনে। শক্ত সমর্থ পুরুষ মানুষ বলে কথা, পকেটে টাকা আছে, কি এমন অসুবিধায় পড়তে হবে আমি? একটা রাত কোনো রকম করে কাটিয়ে দিতে পারবো না? তাছাড়া আরো একটা জোর মনের মধ্যে ছিল, উদ্দেশ্য সাধু হলে ভগবানও নাকি তার সহায় হন। আমার উদ্দেশ্য যে সাধু, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সেই কবে আমাদের দেশের বাড়ি ছেড়ে চলে এসেছি গড়িয়ায় নতুন বাড়িতে। বয়স তখন বড়জোর 6-7 বছর। জমির ধান চালের হিসেব নিতে কি শেষ পর্যন্ত সব বিক্রি বাটা করে আসবার জন্যেও বাবা দাদারা গিয়েছে মাঝে মাঝে। আমার তো চলে আসা ইস্তকার যাওয়া হয়নি। প্রথমে নরেন্দ্রপুর আবাসিকে থেকে পড়াশোনা, তারপর খড়গপুরে আইআইটি, পাশ করার সঙ্গে সঙ্গে ব্যাঙ্গালোরে চাকরি। বড় ছুটি নিয়ে এলাম এই তো প্রথম। সেই পুজোর ছুটিও দেখতে দেখতে শেষ। পরশু কালী পুজো, তারপরই পাততাড়ি গোটাতে হবে। সকালবেলায় বেরিয়ে পড়ব ঠিক করেছিলাম। দাদা বললে, আরে কোথায় খাবি দাবি ঠিক নেই, আমাদের বাড়ি ঘর দরও তো কিছু নেই, না খেয়ে কেউ কি যায় নাকি? আরে দূর, কিছু না হোক হোটেল তো আছে। হোটেল মন্ডুলাই গ্রামে? দাদা হেসেছিল। এই তোর সব মনে থাকা? আরে দোকান বলতে বাস স্ট্যান্ডে ওই একটা মিষ্টির দোকান আর ফণির মনোহারি দোকান। মন্ডুলাইয়ের ভেতরে তুই হোটেল খুঁজছিস? সে তো তোমাদের সময়, এখনো কি সেই রকম আছে নাকি? ঠিক সেই রকম, ইট আর এবড়ো খেবড়ো সেই একই রাস্তা, বাঁশঝাড় আর আদিকালের কিছু বাড়ি। চলে যখন আসি ইলেকট্রিক আলো হয়নি, পরে সেটা অবশ্যই হয়েছে, কিন্তু ভোল্টেজ নেই। মনে হয় পিদিম জ্বলছে টিম টিম করে, তাও থাকে না অর্ধেক সময়। দমানো যায়নি আমাকে, যাব যখন ঠিক করেছি যাবই। বাদ সাধলেও সকালবেলায় পুরনো এক বন্ধু এসে, বহুদিনের বন্ধু, বেলা দুপুর করে উঠল। নাকে মুখে গুঁজে 3টের মধ্যে বেরিয়ে পড়েছি আমি, গোছগাছ করে। হ্যাঁ, ফিরব না বলেই। গুপে কাকার সঙ্গে আমাদের দহরম মহরম ছিল। গ্রামে গিয়ে গ্রামের পুরনো বাসিন্দাকে খুঁজে বার করতে পারবো না এমন হয় না। শেষ মুহূর্তে বৌদি বলেছিল, কালকের দিনটাও
তো আছো এখানে, না হয় সকাল সকালেই চলে যেও। না, আর কালকের চক্করে পড়িনি আমি। বেরিয়ে পড়েছিলাম। পৌঁছাতেও যেতাম সন্ধ্যের পরেই, কিন্তু মোগরায় এসে সেই যে আটকালো ট্রেন ছাড়বার নামগন্ধ নেই। খানিক পরেই ঘোষণা শুরু হলো, রেল বহির্ভূত কারণে ট্রেন চালানো সম্ভব হচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক হলেই চালানো হবে। উল্টো দিকেও গাড়ি নেই। নামবো কি নামবো না করতে করতে গাড়ি ছাড়ল 2 ঘন্টা পরে। কিন্তু পান্ডুয়ায় এসেও আর এক চিত্তির। কালী পুজোর চাঁদা নিয়ে কী সব হাঙ্গামা হয়েছে। বাস বন্ধ, রিক্সাও নেই একটা। ঘড়ি দেখছিলাম, রাত 8টা। এমনিতে খুব বেশি রাত নয়, যদিও মুন্ডুলায় সেটা কত রাত আমার ধারণা ছিল না। রিক্সা সত্যি সত্যি না পেলে ফিরেই যেতে হতো, কারণ রিক্সাতেই লাগে আধ ঘন্টা। আমার মোটামুটি খেয়াল ছিল এতখানি রাস্তা হেঁটে যাওয়া আমার পক্ষে অসম্ভব। সামনে একটা চায়ের দোকান ছিল, সেখানে 1 গ্লাস চা নিয়ে যখন ফিরে যাওয়ার কথাই ভাবছি, তখনই দেখতে পেয়েছিলাম সেই রিক্সাওয়ালাকে। বয়সের গাছ পাথর নেই, খালি রিক্সা নিয়ে এগোচ্ছে সামনে। যাবে কিনা জিজ্ঞেস করাতে ঘাড় নেড়ে বলেছিল, না গো, বাড়ি যাচ্ছি। কোথায় বাড়ি? মুন্ডুলায়। বুকের রক্ত ছলাৎ করে উঠেছিল। এই জন্যই বলেছিলাম, উদ্দেশ্য সাধু হলে ভগবানও সহায় হন। চড়ে বসলাম রিক্সায়। গল্প জুড়েছিলাম তার সঙ্গে, কিন্তু যেতে যেতে যেটুকু আশা ভরসা ছিল উবে যাচ্ছিল আস্তে আস্তে। মুন্ডুলায় আমাদের বাড়ি বুড়ো চেনে। বলেছিল, সরকার বাড়ি আর চিনব না কেন গো খোকা বাবু? তোমার বাপকে কতবার নিয়ে এসেছি স্টেশন থেকে। তোমার দাদু পেল্লাদ সরকারকেও নিয়ে গেছি, কিন্তু তোমাদের বাড়িঘর তো সব বেচে দিয়েছ। বাড়িটা তো আছে, সে যারা কিনেছে ভারী বজ্জাত লোক তারা। হোক না বজ্জাত, বাবার নাম করলে একটা রাত্রি থাকতে দেবে না? সকালে নয় সব ঘুরে ঘুরে দেখব? না গো, তোমার বাপ দাদার সঙ্গেই যা ধুম ঝগড়া করেছিল, নাম শুনলেই দরজায় খিল দিয়ে দেবে। তাহলে উপায়? হোটেল নেই কোনো? খেয়ে পেয়েছে। মুন্ডুলায় থাকার হোটেল। বুড়ো রিক্সা চালাতে চালাতেই বলছিল, দিনকাল সব পাল্টে গেল গো। কেউ কাউকে বিশ্বাস করেনি। অচেনা মানুষকে কে থাকতে দেবে? তবে একটা কাজ করতে পারো। কি বলো তো? তোমাদের জমি যারা চাষ করতো তারা এখন থাকে জমিদার বাড়িতে। মনে আছে তোমার জমিদার বাড়ি? মনে পড়েছিল। গোটা মুন্ডুলায় ওই একখানায় ছিল দেখবার মতো দোতলা বাড়ি। লোকে বলতো জমিদার বাড়ি। জমিজমা মুন্ডুলায় ছিল অনেক। তাছাড়া কলকাতায় নাকি বিরাট ব্যবসাও ছিল কি সব বলেছিলাম। কিন্তু আমাদের চাষিরা থাকে বলেই জমিদার বাবুরা আমাকে, দূর বাবা, জমিদার কি আর এখন আছে নাকি? কবে তারা ছেড়ে চুড়ে সব চলে গেছে। যেহেতু এখন পোড়ো বাড়ি, নইলে কি আর ওরা থাকতে পারে? ওই ওদের কাছেই পরিচয় দিও, ওরাই যা হোক একটা ব্যবস্থা করবে। তাই করেছিল অবশ্য। মুন্ডুলায় রিক্সাওয়ালা যখন ছেড়ে চলে গিয়েছে আমাকে, মনে হচ্ছিল কেন মরতে আসার সিদ্ধান্ত নিলাম। কোথায় ইলেকট্রিসিটি, সামনে অন্ধকারের সমুদ্র যেন গিলে খেতে আসছে আমাকে। ওই রিক্সাওয়ালার নির্দেশ মতো কিভাবে হাতড়ে হাতড়ে যে জমিদার বাড়ি পর্যন্ত এসেছি সে আমি জানি। টেমির আলোয় রোগা রোগা চেহারার চাষাপুষা লোকগুলোকে দেখতে তবে আমার ধরে প্রাণ পেয়েছিলাম। না, মিথ্যে কথা বলবো না। পরিচয় জানতে পেরেই অনেক কিছু করেছিল ওরা। ওদের খাওয়া দাওয়া ঘন্টাখানেক আগেই শেষ। আমার জন্য গুড়মুড়ির ব্যবস্থা করলে। নিজেদের ওই নোংরা জায়গায় শুতে দেবে না বলে দোতলার একটা ঘর ভালো চাদর ছিল, তাই দিয়ে বিছানাও করে দিল আমার জন্য। মশা খুব বেশি বলে কালো কুলো মশারিও একটা টাঙিয়ে দিয়েছিল।
শুয়ে পড়বার আগে ওদের মধ্যে সবচেয়ে বয়স্ক লোকটা বলেছিল, বাবু একটু শরবত ইচ্ছে করবেন নাকি? শরবত? জিদ্দি শরবত। মা দুর্গার ভাসানের দিন বড়বাবু আমাদের খাওয়াতেন, আপনার বাবা। আর আমরা কালী পুজোর দুদিন আগে আমরা খাওয়াতাম। বড়বাবু খুব তৃপ্তি করে খেতেন। অবশ্যই আপনি যদি না খেতে চান দাও একটু, বাবাকে গিয়ে গল্প করা যাবে। কোনো রকম করে বানানো বিছানা, মশারিতে বোটকা গন্ধ, তবু মনে হচ্ছিল রাজসজ্জায় শুয়েছি। রিক্সাওয়ালাকে মনে মনে সেলাম ঠকেছিলাম, এই সন্ধানটা যদি না দিত এতক্ষণ কোন অন্ধকার পুকুরে গিয়ে নাকানি চোবানি খেতাম। কোথায় কোন বেঘরে পড়ে থাকতাম কে জানে। পেটেও যা হোক কিছু পড়েছে, চোখের পাতা ভারী হয়ে আসছিল আমার দেখতে না দেখতে। ঘুমটা ভেঙে গেল হঠাৎই। এভাবে মাঝরাতে ঘুম ভাঙলে প্রথমটা কিছু টের পাওয়া যায় না, ব্যাপারটা ঠিকমতো বুঝে উঠতে সময় লাগে। খানিকটা পরেই আমার মনে পড়ে যাচ্ছিল সব একটু একটু করে। ঠিক মেঝেতে শুয়ে আছি বটে আমি, জানালা খোলা, বাইরে জমাট অন্ধকার, কিন্তু যেরকম ক্লান্ত ছিলাম ঘুম তো আমার ভাঙার কথা নয়। ঘুমের জন্য বাড়িতে তো রীতিমতো বিখ্যাত আমি। আওয়াজটার সঙ্গে সঙ্গে চমকে উঠেছি আমি। এরকম আচমকা ঘুম ভাঙার কারণটাও বুঝতে পেরেছি। ওদের টেবিটা আবার ঘরে দিয়ে গিয়েছিল ওরা। আলোর চেয়ে কালো ধোঁয়ায় বেশি উঠছে এখন, কিন্তু সেই আলোতেই দেখতে পেয়েছি জানালার নিচে একটা প্রকাণ্ড বেড়াল ওই আওয়াজটা ছেড়েছে। আর তার আগের কারণ একটা বাদুড় ফরফর করে উড়ে চলেছে, সেটা ছাদের এ প্রান্ত থেকে ও প্রান্ত। আমার পক্ষে যেটা সবচেয়ে স্বাভাবিক ছিল সেটা হলো ওইভাবেই বিছানায় পড়ে থাকা। পুরো বাড়িতে বাদুড় থাকতেই পারে, কিন্তু আমার যখন মশারি টাঙানো আছে তখনও ভয়েরই কিছু নেই। বিড়ালটাকে দেখে অবশ্য বুকটা একটু ধকধক করাই উচিত, কারণ এমনিতে তার রং যেরকমই হোক, ঘরের নেতানো আলোয় তার রংটা মনে হচ্ছে কুচকুচে কালো। তার মধ্যে চোখ দুটো জ্বলছে একেবারে ঝকঝক করে। যাগে, যে যেখানে আছে সে সেখানেই থাকুক, এরকম করে মনকে বুঝিয়ে আমি পাশ ফিরে শোবার চেষ্টা করলাম। আর তখনই কি জানি কেমন যেন মনে হলো আমি চাদরে শুয়ে নেই, শুয়ে আছি একটা নরম গদির ওপর। গদির ওপর নাকি খানিকটা তরুর পাহাড়ের ওপর। পাশ ফিরতে গেলেই কেমন যেন ঢুকে যাচ্ছি ভেতরে। তাড়াতাড়ি চিত হয়ে শুতে গিয়েই এবার মনে হলো আমি যেন দুলছি কিরকম। যেখানে শুয়ে আছি সেটা যেন স্থির নয়, আস্তে আস্তে উঠে যাচ্ছে ওপরে। ভয়ে আপনা থেকেই চোখ খুলে গেল আমার। তারপর সত্যিই বুকটা ধকধক করতে শুরু করলো। প্রায় অন্ধকার ঘর, তবু আমি বুঝতে পারছি মেঝে থেকে এখন সত্যিই খানিকটা ওপরে আছি, এবং সত্যি আমি স্থির হয়ে নেই। আস্তে আস্তে এগোচ্ছে জানলার দিকে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছিল আমার। বিড়ালটাকে দেখতে পাচ্ছিলাম না কোথাও। নিচের দিকে তাকাতেই দেখলাম এবার তাকে মেঝেই একেবারে সমান উচ্চতায় দেখছি ওকে। এখন সে অন্তত আমার চেয়ে এক হাত নিচে। ব্যাপারটা কি হয়ে চলেছে বোঝার ক্ষমতা আমার ছিল না। শুধু মনে হচ্ছিল আমাকে বিছানা থেকে নামতে হবে, বেরোতে হবে মশারি থেকে, ডেকে তুলতে হবে ওদের ঘুম থেকে। এখানে এভাবে পড়ে থাকা আমার পক্ষে। চোখ পড়ল ফের বেড়ালটার দিকে। এবার কেন জানি না অদ্ভুত রাগে আমার কান দুটো গরম হয়ে উঠল। ভেতর থেকে উঠে আসছে একটা অপ্রতিরোধ্য ক্রোধ। না, শুধু বেড়ালটার উপর নয়,
আমার শোয়ার ওই ব্যবস্থার উপর, ওই চাষা বসে লোকগুলোর ওপর। কেন ওরা আমাকে না জেনে শুনে এইরকম একটা জায়গায় শুয়ে দিতে চেয়েছিল? হারামজাদা কোথাকার! কথাটা শুনে আমি নিজেই কেমন যেন চমকে গেছি। হ্যাঁ, আমি বলছি কথাগুলো, রেগে আমার মুখ থেকে বেরিয়ে এসেছে, কিন্তু এরকম ভাষায় তো আমি বলি না। গলার আওয়াজটাও কি আমার? এভাবেই বাজখাই আওয়াজ কি কোনোদিন আমার গলা থেকে বেরিয়েছে? কিন্তু অত ভাবনার সময় ছিল না। মশারি ঢেলে ঢেলে কোনোরকম বাইরে বেরিয়েছি আমি। বিড়ালটা তখন পাথরের মূর্তির মতো চেয়ে আছে আমার দিকে, চোখ দুটো জ্বলছে তার ঝকঝক করে। রাস্কেল কোথাকার, ঘুম নষ্ট করেছিস আমার। আশ্চর্য, কথাগুলো আমি বলছি। রাগে আমার হাত মুষ্টিবদ্ধ হয়ে উঠেছে। চোখ মুখের অবস্থা কীরকম দেখবার কোনো সুযোগই নেই এখন, কিন্তু বুঝতে পারছি নিজেকে এখন সামলাতে পারছি না আমি। ভিতর থেকে একটা অদম্য ক্রোধ কুকড়ে কুকড়ে আমার ভিতরে যাচ্ছে, আমার এই শরীরের ভিতরে। কোনো দিকে না তাকিয়ে আমি এগিয়ে যাচ্ছি বেড়ালটার দিকে। তারপর সজোরে এক পায়ে তার দিকে একটা প্রচণ্ড লাথি ছুঁড়েছি। বিকট একটা চিৎকার করে বেড়ালটা লাফিয়ে উঠেছে, ছিটকে গিয়ে পড়েছে হাত 3-4 হাত দূরে। কিন্তু পালাবার বা অন্য কোথায় সরে যাওয়ার চেষ্টা সে করলো না। এতে আমার রাগ আরও বেড়ে গেল। এত রাগ আমার এতদিন কোথায় ছিল কে জানে। শান্ত শিষ্ট স্বভাবের জন্যই লোকের কাছে আমার পছন্দের জায়গা ছিল। আমি সেই আমার গলার আওয়াজ কেমন পাল্টে যাচ্ছে, আমি নিজেকে সামলাতে পারছি না। সেই আমি যে কি করে এখন অসংযুক্ত রাগকে টকবক করে ফুটছি আমি নিজেই বুঝতে পারছিলাম না। কিন্তু সামলাতে তো নিজেকে পারছি না, না একটু না। এইভাবে একটা সামান্য জন্তু আমাকে অবজ্ঞা করবে, এতে আমার মাথার ভেতরটা রাগে কেমন ঝমঝম করছিল। দ্বিতীয়বারের চেষ্টায় আমি এগিয়ে গেছি বেড়ালটার দিকে। তোকে যদি না আমি দাঁড়িয়েছি, পা তুলেছিলাম একবার তাকে আঘাত করব বলে, কিন্তু সেই মুহূর্তে বিকট শব্দে দরজার পাল্লা দুটো খুলে গেছে। দেয়ালের উপর আছড়ে পড়েছে বলাই ভালো, আর সেই দরজায় দাঁড়িয়ে আছে প্রায় বাছুরের মতো একটা বড় একটা ডোবারম্যান। সাক্ষাৎ কালান্তক জম যেন, সারা দেহ কুচকুচে কালো, এত বড় একটা জিভ লকলক করছে তার। চোখ দুটো আগুনের মতো যেন গোলার ন্যায় বেরিয়ে আসবে আমার দিকে, আর সেই দৃষ্টিতে ছড়িয়ে পড়ছে একটা পৈশাচিক ক্রোধ। খবরদার, এক পা এগোবি না। আর তীব্র চিৎকার ফুটে উঠছে আমার গলার মধ্যে থেকে, যেখানে ভয়ে আমার হাত পা পেটের ভিতরে সেদিয়ে যাওয়ার কথা। রাগে গোটা শরীর ঝাঁঝা করে উঠল আমার। ফের চিৎকার করে উঠলাম আমি, স্কাউন্ড্রেল, তুই আমাকে ভয় দেখাতে এসেছিস? খুন করে ফেলবো তোকে। ইয়েস, আই উইল শুট ইউ। ঘরের মধ্যে দাপাদাপি করতে শুরু করেছি আমি, চোখ এখন দেয়ালগুলোর দিকে। কি আশ্চর্য, ঘরের ওই স্তিমিত আলোতেই আমার চোখ পড়ে গিয়েছে দেয়ালের কোনো এক রাইফেল খানায়। এক মুহূর্ত দেরি না করে ছিনিয়ে নিয়েছি আমি রাইফেল, সেটা নিয়ে গিয়েছি কুকুরটার দিকে। তার বিভৎস দৃষ্টিতে তোয়াক্কা না করে তুলে ধরেছি রাইফেলটা তার দিকে। বাঁচকাই গলায় চিৎকার করে বলেছি, এবার কে তোকে বাঁচাবে? মৃত্যুর হাত থেকে তোকে কে বাঁচাবে? মরার জন্য তৈরি হ শয়তান। আশ্চর্য, ভয় পেল না ডবারম্যানটা, বিন্দুমাত্র নড়ল না তার জায়গা থেকে। শুধু আমার দিকে চেয়ে একটা তীব্র হাড় কাঁপানো আওয়াজ ছাড়লো শুধু, স্টপ ইট, স্টপ ইট। চিৎকার করে উঠলাম আমি। রাগে আমার সমস্ত শরীর জ্বলছে, খুন চড়ে গেছে আমার মাথায়। নিজেকে সামলাতে পারছি না আমি, হাত আমার ট্রিগারে। তবু শেষবারের মতো একটা সুযোগ দেবার জন্যই বুঝি চিৎকার করে উঠলাম আমি, পালা, এ করে পালা, গো ব্যাক। উত্তরে পাথরের মতো নিশ্চল ডোবারম্যান আবার একটা আওয়াজ ছাড়ল মেঘ মন্ত্র স্বরে। আমার মাথায় আগুন জ্বলে উঠল। রাইফেলের নিশানা ঠিক করে দিলাম ট্রিগারটা টিপে। পর মুহূর্তে বিভৎস এক মর্মান্তিক আর্তনাদ। ডোবারম্যানটাকে আমি খুন করেছি, মেরে ফেলেছি ওকে। কি হচ্ছিল
পরপর আমি জানি না কেমন করে হয়ে চলেছে, আমি তাও জানি না। আমি কি কোনোদিন বন্দুক ছুঁড়েছি? এত সাহস আমার হইল বা কেমন করে? একটা ডোবারম্যানকে আমি অবিচলিত হাতে নিশানা করে মাটিতে শুয়ে দিতে পারবো, একথা আমি স্বপ্নেও ভাবতে পেরেছি? কিন্তু আমার সামনে এখন এক ডোবারম্যান, একেবারে নিথর, সামান্যতম স্পন্দনও তার দেহে নেই এখন। আমি মেরে ফেলেছি ডোবারম্যানকে, খুন করেছি আমি। কথাটা ভাবতেই সমস্ত শরীর জুড়ে কেমন যেন একটা শিহরণ শুরু হলো আবার। যা আমি করছি স্বপ্নেও ভাবতে পারি না, সেই কাজ করেছি আমি নিজের হাতে, এক্ষুনি, একটু আগে। আমার এই কর্মের সাক্ষী আমার সামনেই পড়ে আছে। বুকের ভেতর থেকে কেমন একটা কান্না উঠে এলো আবার, একেবারে বুকের গভীর থেকে। জীবনে একটা পাখি পর্যন্ত খুন করিনি। যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট দেখলে যার বুক কাঁপে, এক ফোঁটা রক্তপাত যার সহ্য হয় না, সেই মানুষটা নিজে হাতে ট্রিগার টিপে এত বড় একটা জানোয়ারকে হত্যা করেছে। হত্যা, ব্রুটাল মার্ডার। তুমি একটা মার্ডারার, হত্যাকারী তুমি। কে যেন আমার ভেতর থেকেই বলে যাচ্ছিল আমাকে। আমি সহ্য করতে পারছিলাম না, সমস্ত শরীর থরথর করে কাঁপছিল আমার। নিজের প্রতি বিতৃষ্ণায় আমার মন বিষিয়ে উঠেছিল। সামনে ডোবারম্যানটার নিথর মৃতদেহ আমি আমার চোখের সামনে দেখতে পারছিলাম না। অথচ কি যে করব আমি, কি আমার করা উচিত সে কথাও বুঝতে পারছিলাম না। হঠাৎই যেন সম্বিত হলো আমার। রাইফেলটা তো ধরাই আছে আমার হাতে, অথচ কি করা উচিত আমার আমি ভেবে পাচ্ছি না। আমার মতো এত জঘন্য অপরাধী, তার তো একটা শাস্তি প্রাপ্য, মৃত্যু। মৃত্যু মৃত্যু ছাড়া এই মারাত্মক অপরাধের কি আর কোনো প্রায়শ্চিত্ত হতে পারে? আর সেই প্রতিদানটাই রয়েছে তো আমার নিজেরই হাতে। তাহলে আর সেই সুযোগটার সদ্ব্যবহারের করতে পারছি না কেন আমি? সত্যিই তো কি নির্বোধ আমি। মুহূর্তে আমার সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে। রাইফেলের মুখটা ঘুরিয়ে নিয়েছি, সেটা রেখেছি আমার ডান দিকের রগের ওপর। তারপর ডান হাত অনেকখানি সরিয়ে নিয়ে গিয়েছি ট্রিগারের কাছে। ধীরে সুস্থে ট্রিগারে আঙুল দিয়ে চোখ বুজেছি ট্রিগারটা টেনে ধরবো বলে। ঠিক তখনই একটা কিছু হয়ে গেল। কি হয়ে গেল আমি বলতে পারবো না। একসঙ্গে কিরকম একটা হুটোপুটি, চারিদিকে দুর্বার শব্দ, অনেকগুলো ভয়ার্থ কণ্ঠস্বর। আমি বুঝতে পারছিলাম আমি তলিয়ে যাচ্ছি, কোথায় যেন তলিয়ে যাচ্ছি। পায়ের তলায় আমার মাটি নেই, দাঁড়াতে পারছি না আমি। এখন আমি বর্ধমান হাওড়া লোকালের একটা কামরায় বসে আছি। জানি না কি স্টেশন থেকে একটা যেন পেরুলো। একটু পরেই হাওড়া পৌঁছে যাব। না, আমাদের পুরানো চাষিরা সত্যি অনেক করেছে আমার জন্য। জ্ঞান যখন ফিরেছে তখন প্রায় ভোর। সবাই আমার মাথার কাছে জড়ো হয়ে বসেছিল। উদ্বেগে সকলেরই চোখ মুখ শুকিয়ে গেছে। বেচারীরা সারাদিন অনেক খাটে খোটে, ওদের প্রত্যেকের ঘুম নষ্ট করেছি আমি। অথচ ওরা দোষ দিচ্ছিল কিন্তু নিজেদেরকেই। বলছিল, না বাবু, ওসব ছাইপা শরবত আপনাকে খাওয়া আমাদের একদমই উচিত হয়নি। আপনার অভ্যেস নেই, খেলে ক্ষতি হতে পারে, বোঝা উচিত ছিল আমাদের। কিন্তু আমার কি ওর জন্য কোনো ক্ষতি হয়েছে? হতেও তো পারে। হয়তো ওই জন্যেই ঘুম হয়নি, সেই জন্যই তো শরীরটা খারাপ হলো। সিদ্ধির শরবত খেলে ওরকম হয় নাকি? হয় কারো কারো। ওই যে বলছেন হাওয়াই ভাষা, নরম বিছানায় শোয়া। সবার বয়স্ক লোকটা বলছিল, ফের সব চাইতে খারাপ হয়েছে ওপরে আপনার বিছানা করে দেয়া, এখানেই থাকতেন, যা কষ্ট হবার হতো। কেন? অপঘাতে মৃত্যু ঘটেছিল তো একটা, ওই জমিদার বাবু গো। ব্যথা তো করেননি, পড়শি ছিল একগোদা কুকুর বেড়াল পাখি এইসব, রাখছিল একেবারে চণ্ডাল। একদিন কি হলো কে জানে, নিজের পেয়ারের বেড়াল আর কুকুরকে গুলি করে নিজেও আত্মঘাতী হলো। সেই জন্যই তো অপয়া বাড়িতে ওদের কেউ আসতে চায় না। এখানকার কেউই একমুখো হয় না।
আমরা ভাবলাম ওসব তো আর আপনি জানেন না, একটা রাত্রিরের ব্যাপার, দেখতে দেখতে ভোর হয়ে যাবে। কিন্তু আমাদের জন্য এত দুর্ভোগ যে আপনাকে ভুগতে হবে সে কথা জানলে মাথাটা অনেকটা পরিষ্কার লাগছে এখন। রাতের সেই ভয়ঙ্কর রাগের কথা মনে হয়ে কেমন হাসি পাচ্ছে যেন। সত্যি তো, জমিদারের কথা কিছুই জানতাম না, তাহলে জমিদারের ওই রাগই বা কেন পেলাম? আর আমার ভূমিকায় ওই অভিনয়টাই বা ধুত্তেরই ছাই। কেন যে ভাবছি সব নিজেকে বোঝাতে চেষ্টা করলাম আমি। তার চেয়ে গোটা ব্যাপারটা সিদ্ধির নেশা ভেবেই মেনে নেওয়া ভালো। মাথাটা অত্যন্ত হালকা থাকতে হবে তাতে। মুখে মৃদু হাসি এনে খোলা জানলার দিকে তাকালাম আমি। তো বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ হচ্ছে। গল্পটি কেমন হলো কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরের কোনো গল্পে। নমস্কার।